স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাইপলাইন ও এলপি গ্যাস সিলিন্ডার সংকট কাটেনি, বিকল্প পথ খুঁজছেন ভুক্তভোগীরা। দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যু, সারা দেশে দুর্ঘটনায় নিহত 9। প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মির্জা ফখরুলের অসন্তোষ। এবারে বিস্তারিত। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে ব্যবহারকারীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। নির্ধারিতর চেয়ে দ্বিগুণ দামে মিলছে না এলপিজি সিলিন্ডার। খুচরায় 12 কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। তবুও অনেকে সিলিন্ডার পাচ্ছেন না। এজন্য ডিলারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা কিনছেন। ভোর থেকে গভীর রাত, অপেক্ষা শুধু নীল শিখার। কিন্তু রাজধানীর অধিকাংশ এলাকার মতো আদাবরের এই বাসাটিতেও গ্যাস নিয়ে চরম দুর্ভোগ চলছে। পাইপলাইনে গ্যাস না থাকায় রান্না এক প্রকার বন্ধই বলা চলে। বেশিরভাগ কষ্ট করি, মাঝে মাঝে হঠাৎ একটু গ্যাস আসে, তাও রাতে 12টায় আসলে ভোর 4টা-5টা বন্ধ থাকে, এরপরে থাকে না। সারাদিনে অবস্থায় থাকে চুলা বন্ধ। গরমে মোটামুটি যাও থাকে, শীতকালে আসলে টোটালি থাকে না। রাত্রে 2-3 ঘন্টা গ্যাস পায়, একজনে পাক করতে পারলে আরেকজনে পারে না। প্রতি বছর শীতে পাইপলাইনে গ্যাসের এই সংকট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার যুক্ত হয়েছে এলপিজি সিলিন্ডার নিয়ে নৈরাজ্য। সরবরাহ কম থাকার অজুহাতে 1306 টাকার এলপিজির 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। সেটাও না পেয়ে লাকড়ির চুলায় রান্না করছেন কেউ কেউ। গতকালকা 1:30-2টা বাজে গ্যাস আইছে, আবার 5টা বাজে গ্যাস রান্না করতে পারি না। কি করবো, লাকড়ি নিয়ে এই যে লাঠি দিয়ে রান্না করতে আসি। গত কয়েকদিন ধরে 2500, 2600, 2200 এরকম যাতে যেরকম নেওয়া পারছে, এখন তো বর্তমানে তাও পাইতেছি না। কিন্তু কেন এমন পরিস্থিতি, উত্তর নেই কারো কাছে। এরই মধ্যে কমিশন নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করেছেন ব্যবসায়ীরা, করেছেন একদিনের ধর্মঘট। তবে সংকট প্রশ্নে তাদের সাফ উত্তর, সব দোষ ডিলারদের। আমরা গ্যাস দিব কিভাবে? মনে করেন গ্যাস আনতে গেলে গ্যাস নাই। এখন যারা ডিস্ট্রিবিউটার আছে না, ওই যে কালকে ফোন দিছি, 20-25টা দেওয়া যাবে সকালে। এখন সকালে তো আয়া দোকান খুলছি, বোতল লইয়া পাঠাইছি। এখন ফোন দিল, বললো যে কোলে ভাই গ্যাস নাই। 23টা গ্যাস নিয়ে তারা বলছে ভাই প্রোডাক্ট নেই। আসলে জানাবো, তাও দাম বলে না। দাম যখন যেটা কাস্টমার বলে ভাই একটা গ্যাস দেন, দাম যাই হোক। আমদানি বাড়াতে এলপিজি কোম্পানির দাবি পূরণে এরই মধ্যে 5 দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। উদ্যোগ নেওয়া হয়েছে বিকল্প উৎস থেকে আমদানির। গ্যাস সংকট কেবল একটি নাগরিক সমস্যা নয়, এটি এখন জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শুক্রবার তিতাস কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বিতরণ পাইপলাইন মেরামত করা হয়েছে, তবে মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করা এবং একই সঙ্গে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের সংকট বিরাজ করছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, আজ কেমন দেখছেন গ্যাস সংকট পরিস্থিতি, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এলপিজি ব্যবসায়ী মালিক সমিতি 6 দফা দাবিতে এলপিজি যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি কিন্তু বন্ধ রেখেছেন এবং তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরে তারা সেই প্রত্যাহার করেছেন, বিক্রি শুরু করেছেন। তবে আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের দোকানগুলোতে যারা এই গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের দোকানগুলিতে কিন্তু গ্যাস সরবরাহ নেই বললে চলে। আমাদের যে বিষয়টি জানিয়েছেন এখানকার খুচরা বিক্রেতারা, তারা যে বিষয়টি জানিয়েছেন, সরকার নির্ধারণ করেছেন 1306 টাকায়, তবে তারা সেই সরকার নির্ধারিত মূল্যের কম মূল্য, সেই মূল্য পাচ্ছেন না। তাদের কিন্তু সরকারের যে খুচরা মূল্য আছে তার থেকে অধিক গুণে কিনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে অধিক মূল্যে
কিনতেও তারা পারছেন না বলে যে বিষয়টি জানিয়েছেন। যারা ডিলার রয়েছেন, ডিস্ট্রিবিউটর রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের কাছ থেকে মাল সরবরাহ নেই বলে কিন্তু খুচরা বিক্রেতাদের কিন্তু তারা জানিয়েছেন, এবং খুচরা বিক্রেতা তারা দোষারোপ করে আসছেন ডিলারদের কাছ থেকে তারা এই মাল পাচ্ছেন না, যার কারণে 12 কেজির এলপিজি গ্যাস যাদের কাছে কিছু কিছু রয়েছে সেটি কিন্তু আজও প্রায় 1306 টাকার অধিক মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। কোথাও কোথাও 1600, 1800 এবং 2500 টাকাও কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি। তবে আমরা যে বিষয়টি দেখেছি, আজও কিন্তু যারা গ্রাহক রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা কিন্তু এই গ্যাস সিলিন্ডারের দোকানগুলিতে ভিড় করছেন এবং তারা কিন্তু এখানে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন, এবং তারা গ্যাস সিলিন্ডার না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। তবে তারা যে বিষয়টি জানিয়েছেন গ্রাহকরা, তারা বলেছেন যে বিকল্প উপায়ে কেউ কেউ ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, সেই সাথে অনেকে কিন্তু লার্কি দিয়ে রান্না করছেন। তবে এই ধরনের গ্যাস সংকটের ভিতরে, শীতের ভিতরে যেহেতু গ্যাসের সংকট দেখা দেয় এবং এই গ্যাস সিলিন্ডারের যে বিক্রি বন্ধ রয়েছেন, এই কালকে প্রত্যাহার করা হলো, খোলার বিষয়টি রয়েছে, তবে আজ কিন্তু তারা কিন্তু এখান থেকে দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। তো চরম ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা এবং নগরবাসী, এবং যে বিষয়টি তারা জানিয়েছেন বারবার, এই ধরনের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। আমরা যে বিষয় জানিয়েছি যে আমরা কথা বলেছিলাম এলপিজি ব্যবসায়ী সমিতি মালিক পক্ষের সাথে, তারা আমদানি যে হচ্ছে না বলে তারা দোষারোপ করছেন, এবং যখন পর্যন্ত আমদানি শুরু হবে এবং এই আমদানি সরবরাহ বাড়বে বলে স্বাভাবিক প্রক্রিয়ায় দাম কমবে এবং ভোক্তারাও কিন্তু এই সঠিক মূল্যে এই দাম পাবে। তবে ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন সরবরাহ বৃদ্ধি করার এবং সরকারি নির্ধারিত মূল্যে তারা যাতে এই পণ্যটি পায়। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এলপিজি গ্যাসের সর্বশেষ তথ্য। জি গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গৌতম। সারা দেশের সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকার বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে নিহত হন অন্তত 4 জন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানি থেকে আগুনের সূত্রপাত হলে বাসে আগুন ধরে যায়। অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের বারুইর হাট এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এক শিক্ষার্থী সহ 3 জন প্রাণ হারান। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বাস ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হন। আহত হন অন্তত 15 জন। ভোরে সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির কয়েকজন নেতাকর্মী সহ দেশে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে তা দুঃখজনক, কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও আগমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন, এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আত্মার অক্ষরাতে এই যে একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর, এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিনের কার্যক্রম চলছে ইসিতে। বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপিলের শেষ দিনে কতগুলি আবেদন জমা পড়েছে কমিশনে? এ বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানান।
আনোয়ার, এখন পর্যন্ত আপিলের সময়সীমা কিন্তু শেষ হয়ে গেল। 5টা পর্যন্ত যদিও সময় ছিল, এখনও আমরা এখানে দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং এখনই আসলে পরিপূর্ণ সংখ্যাটা বলা যাচ্ছে না। আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কতজন আপিল করেছে। যদিও আমরা 12:30 পর্যন্ত তথ্য পেয়েছি, দুপুর সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 54টির অধিক আপিল আসলে নির্বাচন কমিশন অফিসে জমা হয়েছে এবং এই কেন্দ্রীয় বুথের কর্মকর্তার তথ্য অনুযায়ী এই তথ্যটি আমরা পেয়েছি। যদিও পরবর্তীতে আসলে আপিলের জন্য প্রার্থীদের ভিড় জমতে থাকায় আমরা পরবর্তীতে আর কথা বলার ওইভাবে সুযোগ পাইনি। যদিও এখানে আপিলের কাজগুলো আসলে সম্পূর্ণ শেষ হলে হয়তো আমরা আসলে ব্রিফিংয়ের মাধ্যমে পরিপূর্ণ সংখ্যাটি জানতে পারবো যে আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট কতজন আসলে তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছে। যদিও গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে 300টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রায় 2568 মনোনয়নপত্র যাচাই করেছিলেন এবং এর মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং 720 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সেই 720 জন প্রার্থীরা কিন্তু এখানে আসছেন এবং তারা গত 5 দিনে এখন পর্যন্ত 523টি, এখন পর্যন্ত আসলে সঠিক সংখ্যাটি বলা যাচ্ছে না, এবং গত বৃহস্পতিবার পর্যন্ত মোট 523টি আপিল আসলে নির্বাচন কমিশন অফিসে জমা পড়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই আস্তে আস্তে করে কিন্তু এখানে যারা প্রার্থিতা অবৈধ ঘোষণা হয়েছে তারা কিন্তু এখানে জড়ো হতে থাকে এবং এখনও দেখতে পাচ্ছেন সেই সকাল পেরিয়ে এখন কিন্তু বিকাল পার হয়ে সন্ধ্যা নাগাদ হতে চললো এবং আজকে যে আপিলের সময়সীমা ছিল বিকাল 5টা পর্যন্ত আসলে ছিল। 5টা পার হয়ে গেলেও 5টার আগে যারা আসলে এই লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু এখানে আপিল জমা করতে পারবে। এবং আমরা যতটুকু শুনেছি উপরে রিটার্নিং কর্মকর্তা সহ ইসি সচিব আসলে বৈঠক বসেছেন এবং বৈঠকটির সম্পর্কে হয়তো শেষ হলে আমরা বিস্তারিত আসলে জানতে পারবো যে কি বিষয় নিয়ে উপরে আসলে বৈঠক চলছে এবং আজকের যে আপিলের বিষয় এবং কতজন মোট আপিল করেছে এই তথ্যটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো। আনোয়ার, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি মেহেদি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামবাসীর সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পতেঙ্গা লিংক রোডে 194 একর জায়গা জুড়ে দেশি বিদেশি 140 প্রজাতির ফুল নিয়ে চতুর্থবারের মতো ফুল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এই আয়োজন দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে আসছেন অনেকে। এবারের উৎসবে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার ট্রি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। মাসব্যাপী ফুল উৎসবে থাকবে গ্রামীণ মেলা, বই, ঘুড়ি ও পিঠা উৎসব, লেজার লাইট শো ছাড়াও আরও অনেক কিছু। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন, তবুও বছরের পর বছর ধরে হাসপাতালে পড়ে আছেন অনেকেই। কাউকে আবার ভুল ঠিকানা দিয়ে ভর্তি করিয়ে খোঁজ রাখেনি পরিবার। কোথাও যাওয়ার জায়গা না থাকায় হাসপাতালে কাটছে তাদের জীবন। বর্তমানে সাইদের বয়স 65 বছর। 1996 সালে 36 বছর বয়সে ভর্তি হয়েছিলেন পাবনা মানসিক হাসপাতালে। 30 বছর ধরে তার খোঁজ নিতে আসেনি পরিবারের সদস্যরা। শুধু সাইদ নয়, তার মতো এমন আরো অনেকেই আছেন যারা সুস্থ হয়েও পড়ে আছেন মানসিক রোগীদের সাথে। যখন জানতে পারেন পরিবার থেকে তাদের খোঁজে কেউ আসে না, তখন তাদের দিন কাটে চরম হতাশায়। আবার বয়সের ভারে নুয়ে পড়েছেন অনেকেই। 14-15 বয়স আমার, তখন আমার এই মাথার প্রবলেম। তো তখন থেকে আমি আউটডোর থেকে ওষুধ খাতি যারা মানসিক রোগী তারা তো সবসময় ওষুধ খাইতে চায় না, তো আমি ওষুধ খাচ্ছি। ভালো ফ্যামিলির লোকজন আসে, দেখা যাচ্ছে যে একটা মেন্টাল পেশেন্ট যদি ওদের বাসায় থাকে ওরা সমাজে ওরা মানহানি মনে করে, ওরা যার কারণে এখান থেকে নিতে চায় না, ভুল ঠিকানা দিয়ে যায়। হ্যাঁ, ওরা তো পরিবেশ মনে করেন যে এখানে থেকে গেলে ওরা জীবনযাপন করতে পারবে।
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে মানসিক হাসপাতাল চিকিৎসা কার্যক্রম। সাধারণত রোগীরা তো অন্য অন্য জায়গায় কোনো অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তারা হসপিটালে দেয়, কিন্তু মেন্টাল হসপিটালে অনেক উদা ফকির কবিরা বিভিন্ন দেখায় লাশ পর্যায়ে এখানে নিয়ে আসে। কুসংস্কার আর পরিবারের অবহেলার কারণে এসব রোগীরা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না বলে মনে করেন চিকিৎসকরা। তবে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু এখনও কুসংস্কার বিদ্যমান, যে আমাদের 100 জন মানসিক রোগীর মধ্যে মাত্র 8 জন আসে চিকিৎসকের কাছে, আর 92 জন রোগী কিন্তু ডাক্তারের কাছে আসে না। তারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়। এটা সবচেয়ে বড় বাধা, যেখানে আমাদের সচেতনতার অভাব। এটাই হলো প্রধান এবং প্রথম বাধা। 1957 সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে রোগী আছে 500 জন, তবে শয্যা আছে 350টি, আর টাকা দিয়ে সেবা নিতে হয় 150টি শয্যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই বললেই চলে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, যা এই মৌসুমের সবচেয়ে কম। প্রায় একই চিত্র কুড়িগ্রামের। তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে জেলার নদী তীরবর্তী অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁয় 9.3 ডিগ্রি এবং গাইবান্ধায় সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। শিকড় এক স্বপ্ন অসীম স্লোগানে সাভার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনভর চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানান, সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের 25 বছর পূর্তি উপলক্ষে এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। এতে করে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের একটি সেতু বন্ধন তৈরি হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলেভির আহ্বানে রাস্তায় নামেন তার হাজারো সমর্থক। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত 12 দিনে ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টির 348টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত 21 জন নিহত হয়েছেন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। সহিংসতার জেরে পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি, সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাইপলাইন ও এলপি গ্যাস সিলিন্ডার সংকট কাটেনি, বিকল্প পথ খুঁজছেন ভুক্তভোগীরা। দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যু, সারা দেশে দুর্ঘটনায় নিহত 9। প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মির্জা ফখরুলের অসন্তোষ। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।